শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমে। সাথে আছি আমি নাজমুন নাহার রুমা। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত দুটি ক্লাসে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম অধ্যায়টি বের করো এবং সৃজনশীলটি একটু দেখে নাও। অষ্টম অধ্যায়ের সৃজনশীল 2। দেখো যে ঘটনা প্রবাহ একে আছে সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাছে পরিচিত, অথচ চৌধুরীদের আদি নিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূল বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। ঘটনা 2। সৈয়দপুর, সুহাগী সহ পাশাপাশি 3-4টি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় 15 বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। তাদের ছেলেমেয়েদের অনেকে এখনো পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি অবশ্যই তোমরা বোর্ড বইটি বের করেছো। বোর্ড বইয়ের 85 পৃষ্ঠা খোলো এবং সৃজনশীল 2 একটু পড়ে নাও সবাই। আমরা যে সৃজনশীল প্রশ্নটি পড়লাম এর 4টি উত্তর আমরা জানি, ক, খ, গ এবং ঘ। আমরা আজকে এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা দেখি কি আছে। প্রথম প্রশ্নটি আছে, স্থূল জন্মহার কাকে বলে? তাহলে আমরা একটু দেখে নিই আগে স্থূল জন্মহারটা কি। প্রশ্নটা একটু লিখি আমরা, স্থূল জন্মহার কাকে বলে? কয়ে কি আছে, স্থূল জন্মহার কাকে বলে? স্থূল জন্মহার কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কয়ের প্রশ্নটা হচ্ছে কি জ্ঞানমূলক। 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার। তো আমি একটু মুছে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে। একটু মনোযোগ দাও তোমরা। স্থূল জন্মহার কাকে বলে? আমি আর কয়ের প্রশ্নটা এখানে লিখছি, সাথে সাথে উত্তরটাও তোমাদেরকে লিখে দিব আমি। স্থূল জন্মহার কাকে বলে? আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি, আশা করি সবার মনে আছে। আমরা জন্মহার পড়েছি, মৃত্যুহারও পড়েছি। স্থূল জন্মহার হচ্ছে প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি 1000 লোকের মধ্যে যেই সংখ্যক জীবিত শিশু জন্মলাভ করে তাই সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার। তাহলে স্থূল জন্মহারটা আমরা কি জানলাম? প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি 1000 লোকের মধ্যে যেই সংখ্যক জীবিত শিশু জন্মলাভ করে তাই সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার। আমি একটু লিখে দিচ্ছি, তোমরাও সাথে সাথে লেখার চেষ্টা করো। প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে, প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে কি করে? প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে প্রতি 1000 লোকের মধ্যে যেই সংখ্যক, প্রতি 1000 লোকের মধ্যে, প্রতি 1000 লোকের মধ্যে, প্রতি 1000 লোকের মধ্যে যেই সংখ্যক, প্রতি 1000 লোকের মধ্যে যেই সংখ্যক যেই সংখ্যক
জীবিত শিশু জন্ম লাভ করে তাই সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার। জীবিত লোকের মধ্যে যে সংখ্যক কি জীবিত শিশু জন্মগ্রহণ করে, জীবিত শিশু জন্মগ্রহণ করে, জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার। তাই সে দেশের বা অঞ্চলের কি স্থূল জন্মহার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বোঝা গেল স্থূল জন্মহার কাকে বলে। প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে প্রতি হাজার লোকের মধ্যে যেই সংখ্যক কি জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই সে দেশের বা অঞ্চলের স্থূল জন্মহার। আমরা একটু লক্ষ্য করি, এখানেই কিন্তু আমরা কি পেয়ে গেছি, 1 নাম্বার পেয়ে গেছি জ্ঞানমূলকে। তারপর আমরা দেখি ক্ষয়ে কি আছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির কি একটি কারণ ব্যাখ্যা করো, ক্ষয়ের প্রশ্নে আছে। তো বাংলাদেশের কি, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এতক্ষণে এই যে ক্ষয়ের প্রশ্নটি কি করেছো, লিখে ফেলেছো বা নোট করে ফেলেছো। তোমরা কিন্তু আমরা জানি যে আমাদের কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষায় আমাদের এই অধ্যায়টা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। এই অধ্যায়টার উপরে আমাদের কি হবে, প্রশ্ন হবে আর আমাদের উত্তর খাতায় লিখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটা কি করছি, লিখে দিচ্ছি। তাহলে আমরা এখন ক্ষয়ে যাব। আমি আশা করছি তোমাদের এতক্ষণে লেখা হয়ে গেছে। খ, ক্ষয়ে কি আছে আমরা দেখি, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির কি লিখতে বলছে, একটি কারণ ব্যাখ্যা করতে বলছে। একটি কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করো। উত্তরটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরাও সাথে সাথে কি করবে, লেখার চেষ্টা করো। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির পিছনে বহুবিধ কারণ বিদ্যমান। আমরা জানি বাংলাদেশের কি জনগণের গড় আয়ু বৃদ্ধির পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে। তন্মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে কি চিকিৎসা শাস্ত্র। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির বহুবিধ কারণ কি বিদ্যমান। বহুবিধ কারণ বিদ্যমান। তার মধ্যে একটি কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি সক্রিয় ভূমিকা পালন করছে চিকিৎসা শাস্ত্র। এর মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্র। তারপর কি আছে আমরা দেখি, চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে কি হয়েছে? উন্নতির ফলে মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। মানুষের গড় আয়ু কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখি যে চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন রোগের টিকা আবিষ্কৃত হয়েছে। উন্নত চিকিৎসার ফলে মানুষের কি হচ্ছে? গড় আয়ু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আয়ুষ্কালের এই বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করছে। আয়ুষ্কালের এই যে কি বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করছে। আয়ুষ্কালের এই বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিতে কি করছে? প্রভাব ফেলছে। জনসংখ্যা বৃদ্ধিতে একটি বিরাট প্রভাব ফেলছে। তারপর আমরা দেখি কি আছে, শিক্ষা প্রসারের সাথে সাথে স্বাস্থ্য শিক্ষারও প্রসার ঘটছে। আমরা দেখি যে শিক্ষা প্রসারের সাথে সাথে কি হচ্ছে? শিক্ষা প্রসারের সাথে সাথে স্বাস্থ্য শিক্ষারও প্রসার ঘটেছে। স্বাস্থ্য ও শিক্ষার কি ঘটেছে? প্রসার ঘটেছে। স্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটেছে। মানুষ খাদ্যের পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ করেছে। মানুষ কি করেছে? মানুষ খাদ্যমান সম্পর্কে পুষ্টিজ্ঞান ধারণা লাভ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, স্বাস্থ্যজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করেছে, তারপরে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা বুঝতে পেরেছে। তারা কি বুঝতে পেরেছে? সুষম খাদ্য গ্রহণের উপকারিতা বুঝতে পেরেছে। উপকারিতা তারা বুঝতে পেরেছে। সুষম খাদ্য খেলে কি হয় সেটা তারা বুঝতে পেরেছে। তারপর আমরা দেখি যে কি এভাবে মৃত্যুহার ক্রমশ কমে যাচ্ছে। এভাবে আমাদের কি হচ্ছে? মৃত্যুহার কমে যাচ্ছে। এভাবে আমাদের দেশের মৃত্যুর হার কমে যাচ্ছে। এবং গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরটা আরেকবার দেখি একটু। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটা কারণ ব্যাখ্যা করো। আমরা দেখি যে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির বহুবিধ কারণ বিদ্যমান। অনেকগুলা কারণ আছে। এর মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে চিকিৎসা শাস্ত্র। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। আয়ুষ্কালের এই বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিতে কি করছে? প্রভাব ফেলছে। আবার শিক্ষা প্রসারের সাথে সাথে মানুষ স্বাস্থ্য ও শিক্ষার প্রসার ঘটেছে। মানুষ খাদ্যমান সম্পর্কে পুষ্টিজ্ঞান ধারণা লাভ করছে। সুষম খাদ্য গ্রহণের উপকারিতা তারা বুঝতে পেরেছে। এভাবে আমাদের দেশের মৃত্যুর হার
কমে যাচ্ছে এবং মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল আমাদের ক্ষয়ের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। এখন আমরা ঘয়ের প্রশ্ন গ 3 নম্বর গয়ের প্রশ্নটা দেওয়ার একটু চেষ্টা করব। দেখি, উদ্দীপকে উল্লেখিত ঘটনা একে কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। আমরা এই গয়ের প্রশ্নটা এখন প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ক্লাসে মনোযোগী হচ্ছ। ক্লাস যদি মনোযোগ দিয়ে না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এখন আমাদের স্কুলে আসতে হয় না, অডেল সময় আমরা কিন্তু কি করব, প্রত্যেক টিচারের পড়া ভাষায় শেষ করার চেষ্টা করব। এখন আমরা দেখি গয়ের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। গয়ে কি আছে? আমরা উদ্দীপকটা লিখেছিলাম এবং বইয়েও তোমাদেরকে বলেছি যে উদ্দীপকটা কি করো দেখে নাও। আমি এখন একটু তোমাদেরকে গয়ের প্রশ্নটা অ্যান্সারটা বলে দিচ্ছি। উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। গত ক্লাসে আমরা কিন্তু স্থানান্তর সম্পর্কে পড়েছি। স্থানান্তর কাকে বলে, কত প্রকার স্থানান্তর, কত প্রকার কি কি। তো আমরা এখন দেখি কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে। উদ্দীপকে উল্লেখিত এই ঘটনায় আমরা দেখি যে চৌধুরী পরিবার ও হালদার পরিবার আদি নিবাস যথাক্রমে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বাস করছে। তারা কোথায়? সিলেটের কুলাউড়ায়। এই ধরনের স্থানান্তর মূলত আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে বা আন্তঃস্থানান্তরের নামে কি আমরা বুঝে থাকি। কেননা আন্তঃস্থানান্তর হলো দেশের ভিতর অনেক সময় এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। এই অবস্থায় এলাকার জনসংখ্যা কি হয়? বেড়ে যায়। এই এলাকায় দেখা যায় জনসংখ্যা বেড়ে যায়। মানুষ যখন এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হয় এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকে, তখন আমরা দেখে থাকি যে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যেমন পরিবার কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী ছিল, কিন্তু বর্তমানে তারা সিলেটের কুলাউড়া এলাকায় বসবাস করছে। এতে কি হচ্ছে? এতে আমরা দেখতে পাচ্ছি তাদের কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যার কি, তারা এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বসবাস করছে। ওই এলাকার জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। তবে আন্তঃস্থানান্তরে দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেশের জনসংখ্যার বৃদ্ধি ঘটে তখনই যখন অন্য দেশ থেকে বহিরাগমন ঘটে। তাহলে আমরা দেখতে পাই যে আন্তঃস্থানান্তরে কি হয়? দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, জনসংখ্যা ঠিক থাকছে। তবে বিদেশ থেকে বা অন্য দেশ থেকে যখন কি আসছে, এদেশে জনগণ চলে আসে স্থানান্তরিত হয়ে, তখন দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এই গেল আমাদের কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো এই প্রশ্নটা। তাহলে আমরা এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে আমরা কি লিখব? যে ঘটনা একে কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে। ঘটনা একে আন্তঃস্থানান্তরকে নির্দেশ করছে। আন্তঃস্থানান্তরকে নির্দেশ করছে। আন্তঃস্থানান্তর বলতে আমরা বুঝে থাকি দেশের ভিতরে এক স্থান থেকে মানে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ঘয়ের প্রশ্নটা আর একটু বলে দিচ্ছি। ঘয়ের প্রশ্নটা বলে শেষ করে দিচ্ছি এবং সাথে উত্তরটাও একটু বলে দিব। ঘটনা 2 এ উল্লেখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঘ ঘটনা 2 উল্লেখিত স্থানান্তরটি
উল্লিখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। হ্রাস বলতে আমরা বুঝে থাকি কি কমে যাওয়া। হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। এই বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? যুক্তি দাও। তুমি কি সমর্থন করো? যুক্তি দাও। তাহলে উত্তরে আমি উত্তরটা একটু বলে দিচ্ছি। ঘটনা 2 এ উল্লেখ রয়েছে সৈয়দপুর, সোহাগী সহ পাশাপাশি 3-4টি গ্রামের অনেক লোক প্রায় 15 বছর যাবৎ মধ্যপ্রাচ্যে তারা কি করছে? বসবাস করে আসছে। এর ফলে দেশের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। উক্ত বক্তব্যের সাথে আমি একমত। দুই দেশের মধ্যে কি হচ্ছে? আদিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে। তাহলে আমরা এই ঘটনার 2 এর সাথে আমরা একমত। এটা আমাদের মনে রাখতে হবে যে লেখা হয়েছে কি তুমি কি সমর্থন করো। তাহলে ঘটনা 2 এর সাথে আমরা একমত এবং আমরা সমর্থন করছি। দেশান্তরের ফলে এক দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় আর অন্য দেশের জনসংখ্যা কি পায়? হ্রাস পায়। যে দেশ থেকে জনসংখ্যা চলে যায় সে দেশের জনসংখ্যা হ্রাস পায়, আর যে দেশে চলে আসে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখি যে যথা বহিরাগমন ও বহির্গমন দেশের 2 রকম। 2 দেশের মধ্যে এক দেশে হচ্ছে বহির্গমন, আরেক দেশে হচ্ছে বহিরাগমন। যে দেশে আসে সেটা হচ্ছে কি বহিরাগমনে জনসংখ্যা বেড়ে যায়, আর কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে কি বলে? বহির্গমন বলে। কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বলে বহির্গমন। ঘটনা 2 এর স্থানান্তর মূলত বহির্গমন স্থানান্তরেরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা ঘটনা 2 এর স্থানান্তরকে কি বলবো? বহির্গমন স্থানান্তর বলে আখ্যায়িত করব। বহির্গমনের ফলে জনসংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। আর কেননা যে ব্যক্তি গমন করবে সে যদি নিজ দেশে থাকতো তাহলে কি হতো? সেই দেশের জনসংখ্যা বা তার সকল সন্তানাদি দেশের আদমশুমারির অন্তর্ভুক্ত হতো। অবশেষে আমরা দেখি যে যেহেতু সে দেশে থাকছে না, তাহলে সে দেশের নাগরিক হচ্ছে না। অন্য দেশে তারা বসবাস করছে, অন্য দেশে গিয়ে তাদের নাম আদমশুমারির তালিকাভুক্ত হচ্ছে। যেভাবে সৈয়দপুর গ্রামের অধিকাংশ লোক কি হচ্ছে? মধ্যপ্রাচ্যে বসবাস করার দরুন তাদের ছেলেমেয়েরা কি করছে? অনেকে এখন পূর্বপুরুষের জন্মস্থান দেখেনি। সুতরাং বক্তব্যটি কি হয়েছে? সমর্থনযোগ্য এবং যুক্তিসঙ্গত। তাহলে আমরা ভয়ের প্রশ্নটা যদি আসে তাহলে আমরা এটা বলতে পারবো যে এই প্রশ্নের উত্তরের সপক্ষে আমি কি একমত। তাদের কি হচ্ছে না? বক্তব্যটি কি হচ্ছে? সমর্থনযোগ্য এবং যুক্তিসঙ্গত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। যদি বুঝতে সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব। যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় আমাদের সেটা স্কুলেই হোক আর বাসায় হোক আমরা কিন্তু পরীক্ষায় বসছি, সেই সুবাদে আমাদের পড়াশোনাটাও করতে হচ্ছে। তো বাসায় ভালো করে কি করবে? পড়াশোনা তো অবশ্যই করতে হবে, এর তো কোনো বিকল্প নেই। আজ এখানেই শেষ করছি। পড়াশোনা করবে ঠিকমতো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।